দেখো, এর আগে আমাদের একটা ফার্স্ট মিটিং হয়েছিল নিউ এসএলএসটির বিষয়ে, কি করা যায় না করা যায়। তো সেখানে অনেকজনই ছিল। তো আজকে এটা সেকেন্ড মিটিং। তো এর আগের আলোচনাতে আমাদের যে বিষয়গুলো উঠে এসেছিল যে আমাদের কি করণীয়, প্রথমত কোর্ট কেসের বিষয়টা তখন চলছিল। আজকে কিন্তু তোমাদের পরিষ্কার হয়ে গেছে যে কোর্ট কেসে কি হতে পারে। এইটুকু তোমাদের বোঝা হয়ে গেছে যে কোর্ট কেস করে মানে সরকারকে যদি কোর্ট মানে দিয়েও দেয় যে তোমরা নিয়োগ করো এরকম কোনো নির্দেশ বা কোনো রায়, তাতেও যে সরকার শুনবে এটা কিন্তু নিশ্চিত নয়, এটা বোঝা গিয়েছে। এবং সরকার যতক্ষণ না চাইছে ততক্ষণ কিন্তু একে হেলানো খুব মুশকিল। তো বিভিন্ন রকম যুক্তি তারা আওড়াতে থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একমাত্র পথ হচ্ছে আন্দোলন। কিন্তু এর আগেও আন্দোলন অনেকে করেছে, কিন্তু তোমরা সাম্প্রতিককালে যে ডাক্তারদের আন্দোলন দেখেছো তার যে ইন্টেন্সিটি ছিল সেই তুলনায় আমাদের তো সেই রকম অর্থবল নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সেই রকম আন্দোলন গড়ে তুলতে পারিনি। এইবার একটু আগেই আমরা বলছিলাম যে আমাদের তাহলে কত সংখ্যক ছেলে মেয়ে আছে এবং কত সংখ্যক আসলে আমাদের আন্দোলনটা জোরালো হবে। তোমরা যদি রিসেন্ট দেখো, ইউপিতে আন্দোলন হচ্ছে এবং সেইখানে পরীক্ষার যে নর্মালাইজেশন প্রসেস তা নিয়ে এবং বিরাট বড় আন্দোলন হচ্ছে। প্রত্যেকটা মানে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তো বটেই, মেন স্ট্রিম মিডিয়াও কিন্তু কভার করছে। সেইখানে ছাত্রছাত্রীর সংখ্যাটা কত বলো তো? অ্যারাউন্ড 10,000 মাত্র। তাতেই গোটা ইউপি কিন্তু কেঁপে গিয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে যদি আমরা এই পরিমাণও মানে সংখ্যায় একত্রিত হতে পারি, সেটাও কিন্তু আমাদের কাছে অনেক বড় মানে ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং আশা করি এই এই টার্গেটটাও যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেস পাবো। কিন্তু ব্যাপার হচ্ছে যে এইখানে সমস্যা হচ্ছে যে একে তো দীর্ঘদিন ধরে সবাই মানে বেকার, আর্থিক পরিস্থিতি কম বেশি সবারই খুব একটা ভালো নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই প্রতিনিয়ত নাগাতার আন্দোলন করে যাওয়াটা কিন্তু খুব চ্যালেঞ্জের, কারণ আমাদের কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট নেই। তোমাদের বুঝতে হবে যে ডাক্তারদের পক্ষে ওইটা চালিয়ে যাওয়া সম্ভব তখনই হয়েছে কারণ তাদের অর্থনৈতিক স্বাধীনতাটা রয়েছে, তাদের যে মানে বিভিন্ন জায়গা থেকে সাপোর্টটা তারা পাচ্ছে, সিনিয়রদের কাছ থেকে পাচ্ছে। কিন্তু আমরা কিন্তু কোনো জায়গা থেকে সাপোর্ট পাচ্ছি না। এবং বিশেষ করে আমাদের যে এই মানে তথাকথিত বুদ্ধিজীবী এবং কলকাতা কেন্দ্রিক যারা বুদ্ধিজীবী তারাও কিন্তু আমাদেরকে সমর্থন করে না, বা এই বিষয়টা নিয়ে কোনোদিন সেইভাবে সরব হয় না। যে এই গ্রামের স্কুলগুলো একদম ডগে গেল, গ্রামের ছেলে মেয়েগুলো মানে কি বলবো, একদম অশিক্ষায় কুশিক্ষায় ভরে যাচ্ছে, তারপরে কিছুদিন পর বাইরে যাচ্ছে এবং সেই সারা জীবন সে বাইরের লেবার এবং শ্রমিক হিসাবে কাজ করছে। তো এই যে যে গোটা পশ্চিমবঙ্গের যে মানে শিশুদের ভবিষ্যৎ একদম অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এই নিয়ে কোনো বুদ্ধিজীবী মহল, কোনো সাংস্কৃতিক জগতের লোক কেউ দেখবে সেইভাবে সোচ্চার হয়নি। ইনক্লুডিং আমাদের যে বিরোধী দল, তারাও কিন্তু সেইভাবে, আমাদের যে প্রধান বিরোধী দল আমাদের সাথ দিয়েছে না। কবার বিধানসভায় ডিবেট হয়েছে এই নিয়ে, কবার শাসকের গলা চিপে ধরেছে যে এই এই বিষয়টা কেন হচ্ছে, দীর্ঘদিন শিক্ষক নিয়োগ হচ্ছে না। এবং বিশেষ করে তাহলে কোনো তো একটা অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। এমন তো নয় যে 10 বছর কেস চলবে তার বেসিসে 10 বছর মানে সমস্ত স্কুল বন্ধ করে দিয়ে বসে থাকবে, এরকমটা তো চলতে পারে না। তো কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের যে প্রধান বিরোধী রাজনৈতিক দল সেইখানে কিন্তু আমাদের কোনো রকম সেইভাবে সহযোগিতা করেনি। শুধুমাত্র ওই কিছু মানে কথাবার্তা, এইটুকুই। একটা যে মানে গণ আন্দোলন করে তোলা বা এইটা নিয়ে ইস্যু করে বিধানসভায় মানে প্রশ্ন করা, শিক্ষামন্ত্রীকে চেপে ধরা, এই জিনিসটা কিন্তু হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন না বিরোধী দল, না শাসক দল, না কোনো বুদ্ধিজীবী মহল তোমাকে সাপোর্ট করছে, তাহলে নিজের বিষয়টা তোমাকে নিজেই বুঝে নিতে হবে। পৃথিবীতে কেউ কাউকে এমনি কিচ্ছু দিয়ে দেয় না ভাই। তোমাদের নিজেদের অধিকার তোমাদেরকে নিজেদেরকেই নিয়ে নিতে হবে। তোমাদের পাশে খুব বেশি কাউকে পাবে না। তো এই জিনিসটা যদি ধারণাটা ক্লিয়ার হয় তাহলে তোমরা এইটুকু বুঝতে পারছো যে যা করার নিজেদেরকেই করতে হবে। তাহলে এবার নিজেদের সামনে কি কি রাস্তা? কিছুজন কোর্ট কেসে গিয়েছিল, আমি সম্পূর্ণভাবে তাদের সমর্থন করি এবং তারা একটা প্রচেষ্টা করেছে। তাদের যারা সমালোচনা করছো তাদের সঙ্গে আমি সহমত নই। দ্বিতীয় কথা হচ্ছে যারা আন্দোলন করেছে এতদিন এবং পরবর্তীতে আন্দোলন করতে চাইছে, আমার তরফ থেকে যতটুকু যা করার বা
করার সেইটুকুই করব, কিন্তু আমাদের প্রত্যেকের যে লিমিটেশনগুলো রয়েছে, এই যে বললাম যে উত্তরবঙ্গ থেকে কতবার এসে এখানে আন্দোলন করবে, তারপরে টাকা খরচ করে কলকাতায় কতদিন সেই করবে, তাদের বাড়িতে কাজকর্ম আছে, এই প্রতিবন্ধকতাগুলো কিন্তু আমাদের রয়েছে। সেই জন্যই আমরা কিন্তু আন্দোলনটা গড়ে তুলতে পারছি না। তাহলে আমাদের বিকল্প ব্যবস্থা কি? দেখো, আমি যেইটা বলছি সেইটা হচ্ছে আমার যে 3 নাম্বার পয়েন্ট, কোর্ট কেস এবং আন্দোলন যেটা চলছে চলুক, যারা করছে করুক, আমরা সম্পূর্ণভাবে তাদের সহযোগিতা করব। তার পাশাপাশি আমাদের যে মূল বক্তব্য সেইটা হচ্ছে, যেহেতু সরকার নিয়োগ দেবে, সরকারি নোটিফিকেশন দেবে, এইখানে কোর্টও কিছু করতে পারবে না, বিরোধী দলও কিছু করতে পারবে না, অতএব নেগোসিয়েশনে যেতে হবে আমাদের সরকারের সঙ্গে, বসতে হবে সরকারের সঙ্গে। এই এইটা অন্তত আন্দোলনের পাশাপাশি তোমাকে এই আলাপ আলোচনার টেবিলেও কিন্তু বসতে হবে যে আমাদের এই জিনিসটা হচ্ছে না, তাহলে আপনারা করুন, কেন করছেন না? এইবার কখন তোমার কথা শুনবে? আমি একা গেলে আমার কথা শুনবে, তুমি একা গেলে তোমার কথা শুনবে? শুনবে না। তাহলে অ্যাজ এ ফোর্স হিসাবে, একটা ভয়েস হিসাবে তোমরা যদি একত্রিত না হতে পারো, তাহলে কিন্তু আমার কথার বা আমাদের এইরকম মিটিং করার কোনো কোনো মূল্য নেই, দিনের শেষে জিরো। তো এই প্রচেষ্টাটাই আমাদের এখন বর্তমানে থাকবে, যে অন্তত আমাদের যারা বিএড ক্যান্ডিডেট বা ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছে, তারা অন্তত ইউনাইটেড হও এক জায়গায়, যে অন্তত একটা ভয়েস হিসাবে উঠে আসতে পারে। তাহলে সেটা কিভাবে করব? দেখো, আমাদের এই যে যে ধরো আমাদের একটা গ্রুপ আছে, আরও অনেক অনেক গ্রুপ আছে, এই যে বিচ্ছিন্নভাবে গ্রুপ আছে, এবং আমরা এই যে ছোট ছোট মিটিং করছি, এর হয়তো আমার তরফ থেকে আমি চেষ্টা করলাম, অনেকজনের থেকে তরফ থেকে অনেকে চেষ্টা করছে, সেটা ফলপ্রসূ হচ্ছে না। কিন্তু আমি এইটা মানে মাথায় নিয়ে বসে আছি যে এইটা যত দীর্ঘমেয়াদী আন্দোলন হোক, এইটার একটা সুরাহা বের করে এনেই ছাড়বো। এইবার কেন মানে এই কনফিডেন্সটা আমি পাচ্ছি, যে লড়াই করার যে মানসিকতা, আমি জানি যে আমি দীর্ঘমেয়াদী লড়াইয়ে যাচ্ছি, এইখানে একদিনে হঠাৎ করে কোনো সাফল্য আসবে না। তো তাহলে আমাকে যেতে হয় যদি সরকারের সঙ্গে নেগোসিয়েশনে, অন্তত আমার একটা সংখ্যা থাকা দরকার। গণতন্ত্রের সংখ্যা কথা বলে। তো সংখ্যায় তুমি যদি ভারী না হতে পারো, তোমার কথার মূল্য কিন্তু তত কম। তো আমরা একটা সংখ্যা হিসাবে, একটা ভয়েস হিসাবে যখন উঠে আসব, এবার ধরো আমি এইখানে আছি, তুমি অন্য গ্রুপে আছো বা কোথাও আছো, তুমিও যেই জিনিসটার জন্য লড়াই করছো, আমিও যেই জিনিসটার জন্য সেই জিনিসটার জন্য লড়াই করছি। আমরা যদি সম্মিলিতভাবে এই আওয়াজটা তুলি, তুমি যেই জায়গা থেকেই তোলো তোলো, আমি আমার জায়গা থেকে তুলছি, তো তাহলে কি হলো, একটা যদি মানে এই ভয়েসটা যদি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা একটা ভয়েসে পরিণত হয়, যে একই সুরে এরা গাইছে, এরা চাইছে হচ্ছে এসএলএসটি, যে তুমি যেখানকার উত্তরবঙ্গের হও, দক্ষিণবঙ্গের হও, বা অন্য কোথাও হও, তো এই জিনিসটা আমরা কিভাবে করব, এইটা নিয়ে হচ্ছে আমাদের প্রথম ফোকাস করা দরকার। এইবার দেখো, এই যে বললাম যে যতক্ষণ আমরা একটা সংখ্যায় না আসতে পারছি, ততক্ষণ কিন্তু সরকারের কাছে নেগোসিয়েশনে যেতে পারছি না। এইবার আমরা যদি সরকারের সঙ্গে আলাপচারিতায় যাই বা নেগোসিয়েশনে যাই, তাহলে আমরা কি কি দাবি রাখবো সেটাও কিন্তু আলোচনার বিষয়। ঠিক আছে, যে এই বিষয়গুলো আমরা দাবিতে রাখবো। নিউ এসএলএসটি শুধু নিউ এসএলএসটির বিষয় নয়, এখানে একটা বয়সের বিষয় আছে। দীর্ঘদিন ধরে কিন্তু এসএলএসটি হয়নি, তাহলে বয়সের ছাড়, নিয়োগের যে নিয়মাবলী সেইটা ছাড়, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, যেইটা হয়তো প্রত্যেকের মানে অনেকেই মিস আউট করে যাবে, মাথাতে নেই, যে নিয়োগের যে নোটিফিকেশন সেইটা দেওয়া মানেই কিন্তু সব কিছু শেষ নয়। যতক্ষণ না সুস্থভাবে নিয়োগ হচ্ছে, সঠিকভাবে নিয়োগ হচ্ছে, স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে, ততক্ষণ আমাদের একটা শক্তি হিসাবে, ভয়েস হিসাবে থাকতে হবে। ধরো নোটিফিকেশন আসলে আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমরা ওদের মতন পড়তে থাকলাম, নিশ্চিতভাবে আমি বলতে পারি, যে বাঘ একবার মানুষের রক্তের স্বাদ পায় সে কিন্তু ভোলে না, সে বারবার লোকালয়ে আসে। যে একবার দুর্নীতির টাকা স্বাদ পেয়েছে সে কিন্তু বারবার দুর্নীতি করবে, সে 2 মাসের জন্য জেলে যাক, 4 মাসের জন্য জেলে যাক, তিনি তো কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছেন। তো এই যে যে যারা রক্তের স্বাদ পেয়েছে, মানুষের রক্তের স্বাদ, তারা কিন্তু কেউ তোমাকে ছেড়ে দেবে না, আবার মানুষের রক্ত খেতে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ভাবো যে একটা নোটিফিকেশন আসলো মানেই আমার সব শেষ হয়ে গেল, আমার এখন আর কিছু করার নেই, সেইটা কিন্তু সব থেকে বড় ভুল হবে। যতক্ষণ না অবধি লাস্ট মানে প্রসেসটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ তোমাদের ইউনাইটেড থাকতে হবে। এই জায়গাটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং সুনিশ্চিত করতে হবে। সেই জন্য
আজকে থেকে আমরা আমরা সংখ্যায় কম জানি, কিন্তু এই সংখ্যাটা আমরা বৃদ্ধি করব এবং আমরা অবশ্যই সরকারের সঙ্গে নেগোসিয়েশনে বসবো, আলোচনার টেবিলে বসবো, আমাদের যে দাবি দাওয়া সেইটা তাদের সামনে রাখবো এবং কিভাবে রাখবো, কার মাধ্যমে যাব, সেই সমস্ত বিষয়ে আলাপ আলোচনা করেই তোমাদের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমাদের এখন যেটা দরকার, অন্তত অন্তত 5,000 ছেলে মেয়ে কি 10,000 ছেলে মেয়ে, ধরো আমরা যদি একটা ধরে নিই টার্গেট, যে এই সংখ্যক ছেলে মেয়ে আমরা একটা জায়গায় আসব। 8 লাখ 10 লাখ অনেকে অনেক রকম পরিসংখ্যান দেয়, আমি সেই পরিসংখ্যানে যাচ্ছি না। অনেকে অনেক দিন আগে বিএড করেছে, সে হয়তো সংসার করছে, ব্যবসা বাণিজ্য করছে, তার ছেলে মেয়ে হয়ে গেছে, তো তাদের অ্যাক্টিভ মেম্বার হিসাবে আমি আর ধরছি না। কিন্তু তারা যদি বাড়ি থেকেও নৈতিক সমর্থনটা দেয়, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বিপ্লব করে কিছু হয় না অনেকেই বলো, কিন্তু সোশ্যাল মিডিয়ারও কিন্তু একটা খুব বড় মানে কি বলবো ভূমিকা রয়েছে যে কোনো ইসে। তুমি যদি সেইভাবে ক্যাম্পেইনটা চালাতে পারো, সেইভাবে ভয়েসটা রেজ করতে পারো, এখন যদি প্রতিটা জেলা থেকে একটা করে ফেসবুক পেজ হয় এবং সেটাতে যদি 10,000 15,000 মেম্বার থাকে, প্রতিদিন যদি সরকারের এই বিষয়ে সমালোচনা করা হয়, তোমার কি মনে হয় সরকারের মাথা ব্যথা কারণ হয়ে উঠবে না? নিশ্চয়ই উঠবে, 100 বার উঠবে, কিন্তু সেই জায়গাটায় আমরা নিয়ে যেতে পারছি না। অতএব আমাদের যেইটা দরকার সেইটা এখন আপাতত এই মুহূর্তে দরকার হচ্ছে সংখ্যাটা, এবং কিছু দিনের মধ্যেই যদি আমরা সেই সংখ্যাটা অ্যাচিভ করতে পারি, আমরা কিন্তু সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসবো। এবং এই আবার বললাম যে কিভাবে যাব, কার মাধ্যমে যাব, সেই সব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেই তবেই সিদ্ধান্ত নেওয়া হবে, এবং আশা করি সেই অবধি পৌঁছাতে পারবো, এইটুকু ভরসা আছে। কিন্তু তার জন্য যেটা দরকার সেইটা হচ্ছে তোমাদেরকে ইউনাইটেড হতে হবে। তো সেইটা কিভাবে করা যায় সেইটা নিয়ে এবার তাহলে আমাদের আলোচনা করতে হবে। সেইটা হচ্ছে যে প্রথমত আমি চাই যদি কোনো এই ধরনের গ্রুপ হয়, তাহলে সেইটা যেন 2 দিনে ভেঙে না যায়, সারভাইভ করে। তার যে ব্লু প্রিন্ট সেটাও আমাদের রেডি করতে হবে। কি ব্লু প্রিন্ট? ধরো এই যে আমরা এই ধরো একটা গ্রুপ করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেইখানে গ্রুপটা কিন্তু নিউ এসএলএসটির দাবিতে নেই। গ্রুপটা সাধারণত যে বাইরের রাজ্যের যেগুলো টেট, ঝাড়খণ্ড টেট, ইউকে টেট, বিহার টেট, এই সব নিয়ে হয়েছিল। এইবার ওই গ্রুপে কে কতক্ষণ জুড়ে থাকবে? আমি যদি শুধু সারাদিন আন্দোলনের কথা বলি, শুনবে না কিন্তু, সবার সেটাতে পেট ভরবে না। এইবার গ্রুপটা তখনই সারভাইভ করবে এইখানে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা নিজেদের মধ্যে কথা বলুক, পড়াশোনা নিয়ে কথা বলুক, এবং আর কি কি অপরচুনিটি রয়েছে সেসব এক্সপ্লোর করুক, কোথায় কি নিয়োগ হচ্ছে সেগুলো দিক, যেমন বিহারে প্রচুর নিয়োগ হচ্ছে বা অন্য অন্য রাজ্যেও নিয়োগ হচ্ছে, সেগুলোতে তারা যদি চান্স পায়, তা আমাদের তো সেটা আপত্তি থাকার কথা নয়, বরং ভালোই। যদি সেই ছেলে মেয়েগুলো এই গ্রুপের থ্রু দিয়ে, যারা আমার সঙ্গে যুক্ত আছো, যেটুকু মানে ধরো মুর্শিদাবাদ থেকে বা অন্য বাঁকুড়ার প্রান্তিক জেলা থেকে কেউ যদি যখন ফোন করে বল, দাদা তোমার জন্য এই জিনিসটা হয়েছে বা এইটা আমার হেল্প হয়েছে, ভালো লাগে। তো এইখান থেকে যদি কোনো ছেলে মেয়ে বাইরের রাজ্যে চাকরি পায়, তাহলে তো আপত্তির কিছু নেই, বরং সবাই জুড়ে থাকবে। ওইটা তো আমাদের সাইড বাই সাইড চলবেই। সেই সঙ্গে আমরা কোনো পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেব, কোথায় কি নিয়োগ হচ্ছে সেই সম্পর্কে আমরা আপডেট থাকব, এবং আমাদের মূল লক্ষ্য কি, একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য যেইটা দরকার, একটা কাজের দরকার, সেইটা অবধি আমাদের পৌঁছানো। তাহলে সেইটা যে কোনো ওয়েতেই আমরা পৌঁছাই, সেই জায়গাটাই যদি আমাদের সবার মূল লক্ষ্য হয়। দেখে একে অপরের সঙ্গে যদি হিংসা করো, তাহলে কিন্তু কোনো দিনও আমাদের তো মধ্যে এই সমস্যাটাই বেশি, যে মানে হিংসাটা, বা হিংসা ঠিক বলবো না, যে মানে প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে মানে সহমত হতে পারো না। আমার সঙ্গে তোমার মতের মিল থাকবে না, এটাই স্বাভাবিক। এইটা মেনে নিতে অনেকের অসুবিধা হয়। তো এইটা আমাদের মেনে নিতে হবে, তোমার সঙ্গে আমার মতের মিল হবে না, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য কি? নিউ এসএলএসটি, নিউ এসএলএসটির থেকে আরেকটু এগিয়ে যদি দেখো, যে একটা কাজের দরকার, আমরা শিক্ষকতার চাকরি চাই, তাহলে সেই উদ্দেশ্যটা যদি তোমাদের সফল করতে হয় বা করাতে হয়, তাহলে নিউ এসএলএসটিও যেমন দরকার, কারণ বাইরের রাজ্য দিয়ে পুরোটা পরিপূরণ হবে না। সেই সঙ্গে আবার যারা 2-4 জন, 10 জন, 20 জন, 1000 জন যদি আদার স্টেটে পেয়েও যায়, সেটাও আমাদের কাছে মানে ভালো লাগার কারণ, আমি না পাই তুমি তো পাবে, তুমি না পাও অন্যজন তো পাবে, তো তারা অন্তত সেই জায়গাটায় দাঁড়িয়ে গেল।
তো সেইখানে আমার মন খারাপ বা হিংসা করার কোনো কারণ নেই। তো এই মানসিকতা যদি রাখো তাহলেই কিন্তু গ্রুপটা বা আমাদের আন্দোলনটা সারভাইভ করবে। তুমি যদি সারাদিন এসএসসির কথাই মানে মানে একটা গ্রুপে বলতে থাকো, নানা মত পার্থক্য আসবে এবং শেষমেশ কিন্তু ডিমোটিভেট ফিল করবে। আমাদের তাহলে কি করতে হবে? প্রথমত সংখ্যা, সেইটা যেরকম বাড়াতে হবে। এইটা আমাদের একটা তো মুখ্য উদ্দেশ্য থাকলোই যে নিউ এসএলএসটির দাবিতে আমরা সরকারের সঙ্গে নেগোসিয়েশনে যাব এবং যারা আন্দোলন করবে তাদেরকেও আমরা সমর্থন করব। আমরা সময় আমাদের যে পক্ষে সম্ভব হলে যাব। কোর্ট কেস যারা করছে তাদের যদি কোনো সহযোগিতা আমরা করতে পারি নিশ্চয়ই করব, এবং যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা অর্থ দিয়ে অবশ্যই সাহায্য করবে। তো এই যে যে পারস্পরিক সহযোগিতা এবং আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের যে একটা মানে ভালোবাসা, এই সম্পর্কটা যদি আমরা গড়ে তুলতে পারি তবেই কিন্তু আমরা নিজেদের লক্ষ্যে আলটিমেটলি পৌঁছাবো। এইবার বলি যে এই যে সংখ্যাটা তো আসলো, সেই সংখ্যাটা আমরা ধরে রাখবো কিভাবে? ওই যে বললাম, সেই জন্য দরকার শুধুমাত্র এসএসসি নয়, এসএসসি বা আরও যে কোনো মানে জব রিলেটেড সেগুলো নিয়ে আলোচনা করো। ধরো কেউ ম্যাথের আছে, কেউ ইংলিশের আছে, কেউ হিস্ট্রির আছে, কেউ জিওগ্রাফির আছে, কারো যদি কিছু প্রশ্ন হলো বা হলো, তার ধরো তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি গ্রুপ করো, তো সেইখানে শুধু ওই এসএসসির আলোচনা হবে না। যখন সমস্ত পরীক্ষা সংক্রান্ত বিষয় আলোচনা হবে সেইখানে কিন্তু আগ্রহ প্রকাশ করবে ছেলেমেয়েরা যে এখানে গেলে আমি কিছু লাভবান হবো। প্রত্যেকেই মানে লাভবান হতে চায়, কিছু লাভ করতে চায়। এইটা মানে মানুষ কেন, প্রতিটি পশুর সহজাত প্রবৃত্তি যে আমি এইখান থেকে কিছু সহযোগিতা বা লাভের আশা করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যতক্ষণ না তাকে দেখো, এসএসসি এমন একটা জায়গায় চলে গিয়েছে যে একটা অনিশ্চিতের, অনেকে বিশ্বাসই করতে পারে না যে আদেও আর কোনো দিন এসএসসি হবে কিনা। দেখো হবে তো নিশ্চয়ই, আজ হোক কাল হোক হবে, কিন্তু সেটা যদি 10 বছর পরে হয় সেটা তো আমাদের কাজে দেবে না। সেইটার জন্য এই মানে এই বছর মানে ভোটের আগেই হয়, সেইটা আমাদের নিশ্চিত করতে হবে। অনেকে বলো সরকার পরিবর্তন হবে হলেই এই হবে। আরে বাবা, 26-এর আগে তো এই সরকার যাচ্ছে না, তাহলে তোমাকে 26-এর আগে চাকরি পেতে গেলে এই সরকারের সঙ্গেই বসতে হবে। তোমার যত রকমই গাজলানি থাকুক বা যতই আপত্তি থাকুক, তারপরেও তোমাকে এই সরকারের সঙ্গেই আলোচনায় যেতে হবে। এইটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এই সরকার তুমি চাইলেই বা তোমার ইচ্ছে মতনই কিন্তু এই সরকার সরে যাবে না। তো এই আমার মানে মূল বক্তব্যটা আশা করি বোঝা গেল যে আমরা কিভাবে এগোবো এবং কি করব, এবং পরবর্তীতে এই বিষয়ে আরও মানে আমরা আলোচনা করব। তার আগে আমি বললাম যে এই যে যে আমি যতগুলো কথা বললাম তার উপরে তোমাদের মন্তব্য বা তোমাদের সাজেশন কি কি রয়েছে তোমরা এক এক করে বলো। আনমিউট করো, বলো। আর সেই প্রসঙ্গে এর আগের যেরকম আমার যতদূর মনে পড়ছে, নদিয়া থেকে সম্রাট বলে কেউ ছিল, আজকে আছে কিনা আমি জানি না। তো সে বলেছিল যেরকম আমরা সোশ্যাল মিডিয়ায় এই যে যে যারা বিএড ক্যান্ডিডেট তারা কত কষ্ট করে বিএড করেছে। অনেকেই ধরো তার সামান্য একটু জমি ছিল, সে বিক্রি করে বিএড করেছে, কারো সামান্য গরু ছাগল বিক্রি করে অবধি বিএড করেছে। তাদের যে দুঃখ কষ্টের কাহিনী, সেই ইমোশনাল বিষয়টা সেইটা যেরকম তুলে ধরা, এবং এই যে শিক্ষক নিয়োগ হচ্ছে না তার জন্য যে মানে এই প্রত্যেকটা ঘরের ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেইটা ন্যারেটিভ তুলে ধরা। শুধুমাত্র বললে হবে না যে আমাদের চাকরি হচ্ছে না, আমাদের চাকরি হচ্ছে না, এইটা মেন ইস্যু নয়। আমাদের মেন ইস্যু হচ্ছে যে এই যে তাতে যে পুরো বাংলার যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে, এবং বিশেষ করে বাংলার শিশুরা তাদের যে ভবিষ্যৎ সেইটা নষ্ট হচ্ছে, সেই যে ন্যারেটিভটা সেইটা কনভে করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমার সঙ্গে যতক্ষণ জনগণ রিলেট না করবে ততক্ষণ কিন্তু তোমার কথা শুনবে না। তুমি যদি বলো আমার চাকরি হচ্ছে না, আমার চাকরি হচ্ছে না, এই কথা কিন্তু জনগণ শুনবে না। যে তোমার চাকরি হচ্ছে না তা আমি কি করব। তুমি যখন বলবে যে এই যে স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না, তার ফলে আপনার ছেলে মেয়ে যে ডগে যাচ্ছে এবং দুদিন পরে ফ্রি ফায়ার খেলছে, গেম খেলছে, অ্যাডিক্টেড হচ্ছে, কোনো নেশাজাত দ্রব্য গ্রহণ করছে, এবং শেষমেশ ছেলেটার বা মেয়েটার জীবনটা নষ্ট হচ্ছে। এবং অনেকে হয়তো সেফ জোনে থেকে ভাবছে যে আমার তো চাকরি হয়ে গেছে,
আমার তো আর কোনো সমস্যা নেই। তো তারও ভয়ের কারণ হচ্ছে এই যে যে প্রজন্মটা তৈরি হচ্ছে তারা তো কোনো কর্ম করতে পারবে না। তাহলে তারা দুদিন পরে কি করবে? চুরি ডাকাতি করবে। চুরি ডাকাতি কার ঘরে করবে? যার ঘরে পয়সা আছে, যে চাকরি করে, তার ঘরে গিয়েই করবে। অতএব সার্কেলটা যদি দেখো, তাহলে কিন্তু সবাই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে মেসেজটা, এই মেসেজটা কনভে করাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে যে এত মানে অসামাজিক যে সমস্ত নিউজগুলো আমরা পাই, আরজি কর থেকে শুরু করে তোমরা এই জয়নগর বা এই দেখছো, এগুলোও যে কুশিক্ষার একটা ফল, এইটা তো কেউ হাইলাইট করছে না। সেইটা তোমরা লোকালি তোমার ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, বা তোমার যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে সেটা বলতে পারো। এ দেখবে আমি কথায় কথায় সরকারের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে সেটা সমালোচনা করি। এইবার দেখো, এতে যে আমার খুব একটা প্রফিট হচ্ছে তা না, বরং লস হচ্ছে। কালকে, আজকে আমার ছোট চ্যানেল বলে কিন্তু কালকে কিন্তু আমাকে ছাড়বে না, আমি কিন্তু টার্গেটেড হয়ে যাব। তারপরেও কোনো একটা সামাজিক যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে ছেলেমেয়েগুলোর যে কষ্ট, সেটা আমি খুব ফিল করি, কাছ থেকে ফিল করি। সেই জন্য কিন্তু এইখানে এই সব করে কিন্তু আলটিমেটলি আমার ব্যক্তিগত খুব যে মানে বিরাট কিছু হচ্ছে সেমনটা নয়। কিন্তু তারপরেও কোনো একটা নৈতিক জায়গা থেকে আমার মনে হয়েছে যে অন্তত আমি চেষ্টাটা করি, যদি কিছু হয়, আমার যে সীমিত ক্ষমতা আছে তার মধ্যে যদি কিছু একটা পজিটিভ কিছু একটা করতে পারি। সেই জন্যই কিন্তু মানে এই কিছু সফল হব কি না, বা কতদিনে সফলতা তো আসবেই, আজ হোক কাল হোক, কিন্তু সেটা কতটা টাইম নেবে সেটা কিন্তু সবার মানসিকতার ওপর ডিপেন্ড করছে। এবং এইখানে যারা আছো, তারা যদি একটু অ্যাক্টিভ হও, এটা কিন্তু সম্ভব। এবং একজন দুইজন করে একটু সময় নিয়ে, আমি বলছি না এক্ষুনি হয়ে যাবে, কিন্তু কয়েক মাসের মধ্যে যদি আমরা একটা ভালো সংখ্যায় একত্রিত হতে পারি, তাহলে কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বা অন্য কারো সঙ্গে গিয়ে দেখা করে আমাদের যে মেসেজটা, কোনো রকম বাজে কথা নয়, কোনো রকম কোনো বিতর্কের বিষয় নয়, আমাদের এইটা দাবি, আমাদেরকে একটু দেখতে হবে এবং সেটা ধাপে ধাপে করতে হবে। সেইটারও আমি একবারে এক্ষুনি কেন নিয়োগ হবে না, কেন করছেন না, এই পদ্ধতিতে যাওয়া যাবে না। সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব, যে কি বলবো কি বলবো না, কবে কোথায় কি বললে সেইটা সুবিধাজনক হবে, সেগুলো নিয়েও আলোচনা করেই তোমাদের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে বলো যে এই যে আমি যে পদ্ধতি বললাম বা বললাম, তার সঙ্গে তোমাদের যা যা মতামত, একদম মন খুলে কথা বলো, ঠিক আছে? কিছু ক্রিটিক করার হলে, সমালোচনা করার হলে মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধার কিচ্ছু নেই। হ্যাঁ, বলো। কাফিনুর কিছু বলতে চাইছো? লিটু হালদার কিছু বলতে চাইছো? বলো। কাফিনুর কিছু বলতে চাইছো বা লিটু হালদার কিছু বলতে চাইছো? বলো। হ্যালো। হ্যাঁ, বলো, হ্যালো। শোনা যাচ্ছে। আমি তো বলতে চাইছি একটা আন্দোলন করা হোক এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে। যদি ৩-৪ মাস হাতে টাইম আছে, লোকজন কিছু কিছু করে গুছিয়ে মোটামুটি ৪-৫ হাজার ছেলেপেলে, তো মানে আচ্ছা, ছেলে মেয়ে সবাইকে নিয়ে সেইটা তো আগে পৌঁছতে হবে সেই সংখ্যাটায়। ওই ৪ মাস, সেটাই তো তো ৪-৫ মাস টাইম আছে তো। আজকে এখন নভেম্বর মাস চলছে, জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে যদি একটা মোটামুটি, এখন অনেকে রেলে ফেলে পরীক্ষা আছে, তারপর অনেকের টুকটাক পরীক্ষা আছে, এগুলো তো আর চলে যাবে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো কোনো পরীক্ষা নেই, বিয়ার মানে পরীক্ষা মানে ফেব্রুয়ারি মাসের দিকে হতে পারে, যেরকম ভাবে পিছাচ্ছে। তারপরে একটা, অনেকে পড়াশোনা করে বিআরের জন্য করছে, অনেকে রাজ্য বিভিন্ন পরীক্ষার জন্য চাকরি পরীক্ষার জন্য করছে, তো সবাই তো এসএলএসটি তে বসে নেই, হয়তো হুম। অনেকে এসএলএসটি তে তাকিয়ে আছে। কিন্তু অনেকে আবার এসএলএসটি সাইডেও কিন্তু অনেকে ক্লার্কশিপ, তারপরে রেলে গ্রুপ গ্রুপ ডি তো নাই, অনেক বিভিন্ন পরীক্ষা হবে ডিসেম্বর মাসের ভিতরে, বিভিন্ন পরীক্ষা আছে। হ্যাঁ, হ্যাঁ, এর এগুলো আগের আলোচনায় বোধহয় তুমি ছিলে না, যেটা আমি বলেছিলাম যে আহ, এই গ্রুপের তরফ থেকে একদম প্রথমেই কোনো আন্দোলনের সিদ্ধান্ততে আমরা যাব না। যারা আন্দোলন করছে তাদেরকে আমরা পূর্ণ সমর্থন জানাবো, এবং আমাদের গ্রুপ যে তারা কবে আন্দোলন করছে কি করছে সেইটাই করব। কিন্তু এই এই সংখ্যক ছেলে মেয়ে নিয়ে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়াটা মানে বোকামো। তো না না, সেই আমি জায়গাটা। এখানে হুম। এই আপনার আপনার যে ছাত্র ২,৫০০ ৫,০০০ এদের নিয়ে বলছি না, বলছি কি হুম।
মানে আপনার যেরকম গ্রুপ আছে, আপনার জানা আরো অনেক গ্রুপ আছে না, সেইটা তো ঠিক আছে, আছে তো, মানে কিন্তু আমি আমি কি বলছি, মানে এখন হুম না একটা হুম আন্দোলন তো একদিন হয় না। আমরা সেই মহাত্মা গান্ধীর ইতিহাস থেকে শুনছি, একটা আন্দোলন 10 বছর 20 বছর পরে পরে আন্দোলন করছে উনি, হট করে তো আন্দোলন হয় না। সেরকম আমাদের সেটা তো আন্দোলন 5 মাস 6 মাস টাইম নেই, আমরা সমস্ত পরীক্ষাগুলো চলে যাবে পাঁচ যেমন মাস তার। ছ মাস ভাই সময় নেই, তোমাকে এটা বুঝতে হবে। যদি মানে 25-এর প্রথমের দিকেই নোটিফিকেশন না আসে, হ্যাঁ, 26-এর আগে কিন্তু হবে না। তো এই সেই ফেব্রুয়ারি মাসে জন্যই বললাম তো। বলছি, সেই জন্যই তো আমি বলছি যে সবার প্রথমে তাই- যেটা দরকার সেটা হচ্ছে সরকারের সঙ্গে বসা, এবং তার জন্য একটা ন্যূনতম নাম্বার আমাদের দরকার, সেইটা আমি আমাদের আমি কাছে আমি নেই। আমি একটা কথা বলি, আর হ্যাঁ, সরকার বুঝবে না, সরকার বুঝবে না। সরকার, এটা বিহারের সরকার না যে একটা ইউটিউবার যে যে খান স্যার তার সাথে বসে। আমাদের প্রচুর, আমরা দেখেছি অনেক ইউটিউবার কিভাবে, আপনি বলেছে এইমাত্র, যদি আমার চ্যানেলটা একটু বড় হয় বা আমার যদি আরো একটা লড়াইয়ের দিকে যাই আমি, তাহলে আমাকে চাপে ফেলে দেবে সরকার, বললেন তো কিছুক্ষণ আগে। হুম। এই সরকার আমাদের পশ্চিমবঙ্গের কোনো ইউটিউবারের সাথে বা ভালো একটা লোকের সাথে বসবে না উনি, ওনারা বসবে তুমি না। দেখো, আগের থেকেই ধারণা নিয়ে বসে থাকলে তো হবে না যে সরকার শুনবে না। সরকার যদি না শুনে তাহলে তো তোমার কোনোদিনও নোটিফিকেশন আসবে না। হ্যাঁ, তুমি সরকার না, এই সরকার প্রি আমি বলছি, অ্যাজাম্পশন নিয়ে থেকো না ভাই, ঠিক সরকার আছে? যখন দেবে, সরকার যখন দেবে তখন আমাদের, সরকারের তখন সঙ্গে এদিকে তাকিয়ে থাকবে। আমাকে বলো যে কোন এসএলএসসি ক্যান্ডিডেট সরকারের সঙ্গে সঠিকভাবে, কোন গ্রুপটা সঠিকভাবে অ্যাপ্রোচ করেছে, তুমি আমাকে বলো। করেনি। সে পদ্ধতিটা করেনি ভুল ঠিক আছে, আছে। পদ্ধতিগত ত্রুটি আছে এখানে। তোমাকে এটা বুঝতে হবে যে ওরা রাজনীতি করে, রাজনৈতিক লড়াইটা তারা খুব ভালো করেই বোঝে, এবং রাজনীতিতে শত্রুটা চিহ্নিত করা দরকার। এইখানে তুমি যখনই মানে মানে ওই রকম ভাবে আন্দোলনের থ্রুতে যাবে, তখন তোমাকে বিজেপি বা সিপিএম বলে দাগিয়ে দেবে এবং তোমাকে চিহ্নিত, এটা তোমাকে বুঝতে হবে। তুমি যেই মানে সিস্টেমের কথা বলছো, আমি সেই সিস্টেমের কথাই বলছি না, আমি ওই জায়গাতেই যাচ্ছি না। না, আপনি বলছেন কি আমরা এরকম করে একটা গ্রুপ, মানে তু- একটা সমস্ত একটা একত্র হয়ে মানে যারা তুমি এখন শিক্ষামন্ত্রী যদি আছে। আমি বলি যে একটা ডেপুটেশন দেবো, তুমি 10,000 সিগনেচার সংগ্রহ করে দিতে পারো ক্যান্ডিডেটের? পারবে না, না সে তো, তো না? করতে পারা যাবে না। হ্যাঁ, পারবে না। তাহলে এইটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব, যে আমি যখন একটা ডেপুটেশন দেব সেইখানে যে কথাগুলো লেখা থাকবে যে মানে আমাদের যে এসএসসি হচ্ছে না, প্রাইমারির থেকে একদম 9, 10, 11, 12 অবধি সে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, সেইটা যাতে সুস্থভাবে হয়। এবং সেই সঙ্গে এই যে যে টেটের বিষয়টা, টেটটা যদি হয়, কারণ এর আগেও আমি বলেছি যে টেটটা যদি হয়, 50,000 ছেলে বা 1 লাখ ছেলে মেয়ে যদি পাশ করে, তখন কিন্তু তাদের আন্দোলনে আসার তাগিদটা থাকতে হবে। তো তোমাকে কাজটা করতে হবে ধাপে ধাপে। তোমাকে আবেগপ্রবণ হয়ে কোনো একটা ডিসিশন নিলে কেন হবে না। সমস্তটাই পরিকল্পনা মাফিক এবং মানে বিচক্ষণতার সঙ্গে করতে হবে। একটা ভুল মানেই তোমার পুরো জিনিসটাতেই মানে কি বলবো, আহ, জল ঢেলে যাবে আর কি। সো না, সে আপনার আপনার কথা আমি প্রথম থেকে বুঝেছি। আপনি বলছেন হ্যাঁ, কি, মানে শিক্ষামন্ত্রী হোক বা যে কোনো একটা শিক্ষামন্ত্রীর পাশে যে সচিব ফচিব থাকে তার সাথে একটা মানে আলোচনা, তার মানে বসে আমাদের সেইটা দাবিগুলো সেটা পেশ নেক্সট করা। আমি আলোচনা করব যে তাহলে আমাদের কি করণীয়। তো সেখানে সবারও মতামত থাকবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু সরকার নিয়োগটা দেবে, সরকার নোটিফিকেশনটা দেবে, আমাদের সবার আগে দরকার সরকারের সঙ্গে কি পরিস্থিতি রয়েছে, কি রয়েছে এবং কেনই বা হচ্ছে না। এই যে সরকারের সঙ্গে তুমি যদি আন্দোলনের থ্রুতে বলবে, আন্দোলন করে চাপে ফেলে তুমি সরকারকে বসাবে, এইটা কখনোই হবে না, এটা সে হবে না। ঠিক আছে, হবে না, না আমি হ্যাঁ, বলছি কি বলেন তো, আমি বলছি কি হুম সরকার কিন্তু আমাদের যে রাজ্য সরকার রয়েছে যেই হুম থাকুক, সে আমি হুম নাম নিচ্ছি না, হুম যেই থাকুক, আমাদের কিন্তু ছাত্র ছাত্র দরদি না। কেন বললাম, বারে বারে আমি উদাহরণ দিচ্ছি, বিহারে খান স্যারের 25 মিলিয়ন সাবস্ক্রাইব থাকতে পারে, সে আলাদা কথা, কিন্তু ওনার সাথে নীতিশ কুমার আলোচনা করছে, বন্ধুর মতো আলোচনা করছে। এই যে তুমি মানে কি বলবো হুম, স্টেটমেন্ট দিচ্ছ যে ছাত্র দরদি না, এইবার হ্যাঁ। পাল্টা যুক্তি কি দেবে? কন্যাশ্রী হয়েছে, রূপশ্রী দিয়েছে, তুমি কি করে বলছো যে ছাত্র দরদি না? তোমার তো কথাও যুক্তি আছে, তাদের কথাও যুক্তি আছে। তুমি তখন তোমাকে দাগিয়ে দেবে এরা তো নিজেদের ফায়দার জন্য, চাকরি হ্যাঁ, বাকরির জন্য সে এটা বলুন, তোমাকে। সেভাবে তো বলতে পারে, সেভাবে বলতে পারে তো, ওই সরকার হ্যাঁ, তো বলতে পারে। আমি প্রত্যেকের বলছি কাছেই ওকে যুক্তি 2% আছে। চাকরি দেবো না, না 2% চাকরি দেবো না। আমরা ধরো উনি 2,30,90,00,000 ভোট পেয়েছে, 30 লক্ষ 10 লক্ষ ভোট দরকার নেই আমার, তাহলে কি বলবা? তুমি ভাই যেই কথাটা বলছো, তুমি ডাইরেক্ট সংঘাতে যাওয়ার কথা বলছো, সেইটা গেলে সংঘাতে হবে না, না। সংঘাতে না, আমি বলছি কি আপনারা ওই যান মিটিং হুম করুন, সরকার কি মিটিং করতে রাজি আছে?
কেন সরকার তোমার এর আগে সঙ্গে বা আমার সঙ্গে কেন মিটিং করবে বলো? আমাদের ওইটাই সাথে, তো আমার বললাম। সাথে না, মানে আমাদের পশ্চিমবঙ্গে যে একটা আপনি বলেন একটা নদিয়া ডিস্ট্রিক্টের গ্রুপ থাকবে, প্রত্যেক জেলা জেলা গ্রুপ থাকবে, সেই জেলা গ্রুপের একটা যারা একজন একটা কমিটি তৈরি করা হবে, তাদের সাথে স্যার সরকারের বলা রিকোয়েস্ট করা হবে, সরকার যদি বলে না, তোমরা আসো তুমি পুরো দাবি দেবা, সিস্টেমটাই বুঝতে পারছো না। দেখি বলেন বলছি তাহলে যে দেখি আপনি বলেন। তুমি যেই জায়গা থেকেই থাকো না কেন, একটা যে এসএলএসটি দরকার বা শিক্ষক নিয়োগ যে হচ্ছে না তার যে মানে সমস্যাগুলো বা ক্ষতিকারক সাইডগুলো, সেই মেসেজটা কি আমরা কনভে করতে পারছি সোসাইটিতে? পারছি না কিন্তু। এইটা তোমাকে বুঝতে হবে যে কোন জায়গাটায় সরকার তোমার সঙ্গে নেগোসিয়েশনে যাবে। তোমার কথায় বা আমার মুখের কথায় তো সরকার নেগোসিয়েশনে যাবে না। তোমাদের তো কোনো একত্রিত ভয়েসই নেই। আমার সঙ্গে তোমার পরিচয় নাই থাকতে পারে, কিন্তু এইটুকু আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে আমাদের যে এসএলএসটি হচ্ছে না তার জন্য যে সমাজের একটা বৃহত্তর অংশের ছেলেমেয়েদের ক্ষতি হচ্ছে সেইটা, এবং বিশেষ করে মানে গ্রাম অঞ্চলের যে শিক্ষার্থীরা, শিশু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত, সেই মেসেজটাই তো আমরা কনভে করতে পারিনি ঠিকঠাক। তো তোমার কথা শুনবে কেন? যখন এই ন্যারেটিভটা তুমি দেখো, মানে যখন ভোট হয়, যারা ভোট কৌশলী তারা বিভিন্ন ধরনের ন্যারেটিভ চালায়। তো তোমাদের ন্যারেটিভটা সমাজে কোথায়, সোসাইটিতে কোথায়, তোমাদের ভয়েসটা কোথায়? নেই তো না। তাহলে তোমাদের কথা শুনবে কেন? যারা এর আগে যারা মুভমেন্ট করেছে করেছে, তারা তাদের একটা নিয়ে মানে সমস্যা হয় যে চাকরি হচ্ছে না, এই দীর্ঘদিন ধরে নিয়োগ নেই, আমাদের জীবন যন্ত্রণা। এই মেসেজটা যখন তুমি দিচ্ছ, সোসাইটির 98% লোক তোমার সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারছে না। কেন অ্যাসোসিয়েট করছে? মানে ওরা তো ওদের জন্য লড়াই করছে, অ্যাকচুয়ালি লড়াইটা যে গোটা সমাজের জন্য করা হচ্ছে সেই মেসেজটাই তো আমরা দিতে পারছি না। এইখানেই তো আমাদের প্রথম ব্যর্থতা চলে আসছে। বিষয়টা আমার তোমার বিষয়ই নয়। আমার চাকরি পাওয়া বা তোমার চাকরি পাওয়ার সঙ্গে এই জিনিসটা গুলিয়ে ফেললে হবে না, সেটা সেকেন্ডারি বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে এইটা একটা গোটা সমাজের সঙ্গে, সমাজ ব্যবস্থার সঙ্গে অন্যায় হচ্ছে, সেই ন্যারেটিভটাই তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। এবং যতক্ষণ না এই শিক্ষিত সমাজ এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে পারছে, এই 10 লক্ষ কেন 15 লক্ষ 20 লক্ষ ভোটের দরকার নেই এই সরকারের। পরিষ্কার কেন বলেনি মুখ্যমন্ত্রী যে আমার বকাটে ছেলেই ভালো? তো তোমার তোমার ভোটের তো দরকার নেই, তুমি ভোট দেবে না সে ভালো করেই জানে। তো সেই জায়গায় হ্যালো দাঁড়িয়ে, স্যার। হ্যাঁ বলো। আমার স্যার মানে যতটা মনে হচ্ছে স্যার সবকিছু শুনলাম। হুম। বর্তমান যে সরকার আছে এই সরকারের সাথে পারস্পরিক আলোচনা করে স্যার কোনো লাভ হবে না। হুম। তার থেকে বরঞ্চ একটা বৃহত্তর আন্দোলন বা যত স্টুডেন্ট আছে সবাই হুম। যদি অংশগ্রহণ করে তাহলেই লাভ হবে, আদারওয়াইজ কোনো লাভ হবে না। এখন স্যার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে কোনো গ্রুপে, এ গ্রুপ হোক বা অন্য কোনো গ্রুপ হোক, হুম। সেখানে 100-200 ছাত্র থাকছে, হুম। সেখানে এই বিষয় নিয়ে কেউ কথা মানে তুলছে, হুম। কিন্তু সেখানে এমন অনেক ছাত্র আছে যারা চাইছে যে হ্যাঁ আমরা আছি, সাথে আছি, কিন্তু অ্যাকচুয়াল মানে আসলেই কিন্তু ওরা থাকে না। যখন কোনো আন্দোলনে মানে যাওয়ার জন্য বলা হচ্ছে তখন তারা চাইছে যে হ্যাঁ ওরা আন্দোলনে গেলেই আমাদের কাজটা হয়ে যাবে, মানে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে আর কি জিনিসটা বের করতে চাইছে। তো এরকম মানসিকতা যদি থাকে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের জীবনেও এসএলএসটি হবে না, বা যারা বিএড করে বসে আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের তো 10 বছর পার হয়ে গেছে, আর কত? এটা তো প্রমাণিত যে এরকম হ্যাঁ, থাকলে কোনোদিনও হবে না। এবং তুমি হ্যাঁ, যেটা বলছো যে কিছু ছেলে মেয়ে অবশ্যই থাকে, এর আগের গ্রুপেও ছিল যে মানে আমি জীবন একটা, দিয়ে দেবো। তো হ্যাঁ এরকম ওরকম, কিছু ছেলে মেয়েও থাকে, আবার অনেকে থাকবে যে আচ্ছা যা হচ্ছে হোক। তো এইটা কিন্তু মেনে নিতে হবে যে হ্যাঁ একটা ওইরকম স্বার্থপর শান্তিমূলক শ্রেণী। করলে স্যার হবে না, মানে কিছুটা মানে অ্যাগ্রেসিভ বা ওরকম
একটা মনোভাব রাখতে হবে যে সরকারকে আমাদের টনক নড়াতে হবে, না হলে এইভাবে সেটা হবে না স্যার, কিভাবে তুমি আমাকে কোনোভাবে না। সেটা বলো যে তাহলে কি পথ আছে, সেটাই তো শুনতে চাইছি সবার এখন কাছে। যারা এসএলএসটির ক্যান্ডিডেট আছে, যত হুম ছাত্র আছে, সবাইকে হুম এই বিষয়ে ভাবতে হবে। এখন তারা যদি না ভাবে তাহলে তো হবে না এইভাবে। 10 বছর তো দুই পার হয়েছে ভাই, কেউ কি ভেবেছে? ভাবেনি তো না। না এবং ভাবলে যারা আমাদের যে এইভাবেই। ভেবেছে তারা হ্যাঁ, কিন্তু করে উঠতে পারেনি, অনেক চেষ্টা করেছে। অনেক এর এর আগে যারা আন্দোলন করেছে কত রিকোয়েস্ট করেছে, কেউ এসছে 200 150 খুব বেশি হলে, তার স্ট্রেংথ কিন্তু 1000 পার করতে পারেনি। এইটা তোমাদের বুঝতে হবে। আমি একটা কথা বলি, এই যে বললো এই মাত্র কথাটা, হুম কথাটা একটা কথা সঠিক বলেছে। মানে মাথায়, মানে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার একটা চিন্তা ভাবনা কিছু ছেলেপেলে আছে, হ্যাঁ। হুম তার উদাহরণ আমি একটা দিচ্ছি। হুম যখন মাদ্রাসায় পরীক্ষা হয়েছে, আমার কাছে পিঠে পড়েছে, মাদ্রাসা পরীক্ষা দেওয়ার সময় যে ব্যাগ রেখেছে, যে লোকটা ব্যাগ রেখেছে, সেই মানে 1 মাসের ইনকাম করে ফেলেছে। এত ছেলেপেলে হয়েছে মাদ্রাসা স্কুল সামনে, মানে কেউ বাদ দেয়নি, সে হুম যেখানেই পড়েছে। কিন্তু হুম যখন আন্দোলন, তার পরে পরে কিছুদিন পরে আন্দোলন করতে গেছিলাম, দেখলাম 50 জন ছেলেপেলে যায়নি আন্দোলন করতে। তার মাদ্রাসা পরীক্ষার সময় 250-500 টাকা ফর্ম ফিল আপ করে মাত্র 19টা বা ইতিহাসে বা এখানে 50খানা সিটের জন্য প্রায় কয়েক 35,000 40,000 50,000 ছেলে পেলে গিয়ে, যারা ব্যাগ রেখেছে স্কুল সামনে, একটা উদাহরণ দিয়ে বলি, খারাপ লাগে, লাইন দিয়ে ব্যাগ রেখেছে, তার 30 টাকা না 50 টাকা করে ব্যাগ রেখেছে, তার ওই লোকে মানে 1 মাসে ইনকাম হয়ে গেছে। কিন্তু একটা লড়াই করতে গেলে 50 জন লোক খুঁজে পাওয়া যায় না। এই কথাটা তো প্রত্যেকেই জানে এবং আমিও জানি, না, তুমিও জানি, আমি সেই বলি, আমি জন্যই তো বলি থেকে, সমস্যাটা হচ্ছে যে আমি আন্দোলনের জায়গাটায় যে বলছি যে এই আন্দোলন এই মুহূর্তে আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে মানে এই গ্রুপের পক্ষ থেকে যে হ্যাঁ, আমরা আমি এই কজন নিয়ে কি আন্দোলন করে করবো। আমি বলেন আপনি, তারপর বলি আমি। তার লিসেনিং। জন্যই বলছি যে কেউ যদি আন্দোলন করে আমরা সম্পূর্ণভাবে তাদের সঙ্গে সহযোগিতা করব, কিন্তু আমরা এই কয়জন স্ট্রেংথ নিয়ে তো আন্দোলন করতে পারবো না। ঠিক আছে, এবার তোমরা যেখানেই যাও অন্তত বিএড এর ক্যান্ডিডেট গুলোকে এক জায়গায় আসতে হবে, তবেই সম্ভব। না হলে না, সে যেভাবেই হোক একত্রিত হতেই হবে, যে যে মাধ্যমেই হও, তোমাদের একটা ভয়েস হিসাবে উঠে আসতে হবে, যে এক সুরে কথা বলতে হবে। তুমি কিন্তু দেখো আমি, ইউপিতে 10,000 ছেলে মেয়ে ওই দিন ঘন্টা মিনিট নেমে গিয়েছে, সব আন্দোলন করছে, তাদের যে হ্যাঁ, সেটাই তো আমি বলছি। মানে হ্যাঁ আমাদের ওই যে মানে আমার মানে মুখ্যমন্ত্রীও, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো বুঝবেই না, শিক্ষামন্ত্রী বুঝবে না। আমি বললাম তো, ওনারা এতটা ছাত্র দরদি হয়নি এখনো, আজ 10 বছর হয়ে গেছে। একটা 20 সালের পর থেকে একটা এসএলএসটি 21,000 কথা বলেছিল, আমি শুনেছি। আমরা হুম পড়াশোনা ঝোঁক দিয়েছিলাম, দেওয়ার পরে প্রায় 1% কাজ আগিয়েছিল, 21,000 কথা বলেছে, হেড স্যার 5,000, বাদ বাকি 9 10 11 12 বলেছে, হাব্বা জাব্বা আমি জানি না, বলেছিল। কিন্তু আজকে 4 বছর হয়ে গেছে, ওটাকে আটকে রেখেছে। এবার কি বলছে এখন, আগে একটা ছিল কি, ওই যে 26,000 চাকরি চলে গেছে, 26,000-এর সাথে নতুন এসএলএসটির কোনো পার্থক্য, মানে ইসে নেই, সম্পর্ক নেই। এটাকে অনেকে আহ, অনেকের মাথা চাপিয়ে রেখেছে। একইভাবে কোর্ট বলবে, কোর্ট কোনদিন চাকরি দেয় না, কোর্ট চাকরি বলতে পারে না চাকরি দাও। কোর্ট ভুল হলে ধরিয়ে দিতে পারে, এই জায়গা ভুল করেছে তোমার নিয়োগ করতে, হ্যাঁ কোর্টের ওটা সেটা ক্ষমতা তো নাই। দেখলেই তা হ্যাঁ, কোর্ট, আর কোর্টের ওটা এখতিয়ারও না, এসব মানে চাকরি দাও তোমরা, এগুলো কোর্টের এখতিয়ার না। হ্যাঁ, এবার সরকারের, কোর্টের থেকে ক্ষমতা বেশি সরকারের, যে কোনো সরকারের। না, আমরা দেখি তো না একটা, সেটাই তো একটা আমি উদাহরণ। বলছি, যেতে তাহলে তো সরকারের কাছেই তো হবে, যে হ্যাঁ, এবার চাকরি দিবে তার সরকারের তার বিরুদ্ধে আমাদের একটা ফাইট দিতে হবে, যেভাবে হোক। আপনি যেভাবে মিটিং করার ফাইট দেন, একটা পরিবেশ তৈরি করার কথা বলেন, পরিবেশ হবে না। আর সামান্য আমাদের বাড়ির পাশে একটা ইসে আছে, কি জানি ওর নাম, স্টেশন আছে, প্রায় বিকেলে 600 লোক বসে থাকে, চা খায়, রাজুগালি কাজ করে, তার ভিতরে মানে 1% লোকের ভিতরে সচেতন নাই, চাকরি হয়েছে না হয়েছে, কার হচ্ছে না হচ্ছে, তো কিছু ওটাই নেই। তো বললাম যে তুমি তো তাহলে হবে না। শুধু ভাবছো যে মানে হচ্ছে না কেন, হচ্ছে না কেন, নিজেদের যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো বা লিমিটেশনগুলো আছে সেটাও তো দেখতে হবে। তোমার চাকরি হলে আমার লাভটা কি, তোমার কথা আমি শুনবো কেন? তুমি এই যে যে বলছো চাকরি হচ্ছে না এই হচ্ছে না, তাতে গ্রামের মানুষ বা যার সঙ্গে পড়াশোনা, যে ফ্যামিলির সঙ্গে পড়াশোনার কোনো যোগ নেই, বা শহরে বাবুদের যাদের ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে, তো তারা তোমার প্রতি সহানুভূতিশীল হবে কেন? কারণ সেটাই যে তোমার যে কথাটা সেটা তো তোমার আত্মকেন্দ্রিক কথা হয়ে যাচ্ছে। এখানেই তো আমরা সমস্যাটা আত্মকেন্দ্রিক করেছি। না, আমি কি বলছি, আপনি হ্যাঁ একটা পরিবেশের কথা বলছিলেন না, মানে এই যে নেক্সট জেনারেশনের নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তারপর হলো ওদের মানে পরিবেশ তৈরি করতে হবে, যারা বুঝবে আমাদের ছেলে পেলে। পরিবেশ তৈরি করতে হবে না ভাই, আমি তোমরা কি বলছি, হুম আমাদের মূল কথা হলো 3 লাখ বা 2.5 লাখ ছেলে পেলে আমরা আছি, যারা মাদ্রাসায় 60,000 70,000 পরীক্ষা দিতে পারে। আমাদের হুম এসএলএসটি প্রায় 2.5 লাখ বা 2 লাখ দিতে পারে পরীক্ষা। হুম তার মধ্যে কি আমরা এই 4 5 মাসে কি, এই দাদাটা যে বললো, 5 6 হাজার 8 হাজার কি আমরা লোক জোগাড় করতে পারবো না? সেটা তো করতে এক- পারলে খুব ভালো। একটা দেখি না, সেটাই বলছি। মানে আমি কেন বললাম বলেন তো, আপনার যে 4 5টা গ্রুপ আছে, আমার গ্রুপ নেই, আমি একটা সামান্য মানে যে গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, মানে গ্রামে হুম থাকি, এই হুম টুকটাক পড়ি, হ্যাঁ।
ওই জন্য আমি কথাটা বলা, আপনার যেহেতু হাজার একটা গ্রুপ আছে বা এরকম অনেকের গ্রুপ আছে, আপনাদের চেনাশোনা ইউটিউব চ্যানেল আছে, এই জন্য বললাম কি এই পরিবেশটা আজকে না কালকে না, 4 মাস টাইম নেই, 4 মাস আস্তে আস্তে করি আমরা। আমি এখান থেকে কিছু 4-5 জন নিয়ে যাবো, না গেলেও আমি নিয়ে যাবো, নিজের টাকা দিয়ে নিয়ে যাবো দরকার হলে, ওদের কি করবো, এই চল শিয়ালদা জায়গাটাই তো তো ভুল করছো, এই যে আবেগপ্রবণ হয়ে কথাবার্তা বলছো, আমি কোনো না, ওরা যাবে যেইটা না, হচ্ছে আমাদের তুমি এখানে কেউ তোমার যাবে না নিজের এখানে। টাকা দিয়ে কেন আনবে ভাই? না, তোমার আমাদের তোমার এগুলো কি বন্ধু, তোমার কি আমার এগুলো বন্ধু, কারণ গায়ে বন্ধু এরা পড়েছে? যাবে, যাবে না কেন আমি বলছি, এরা হলো টিউশনি করে খায় বা এরা যাবে না, আমিও টিউশনি করি মাঝে টুকটাক, সেটা হুম বললাম, কারণ এরা যাবে না, এরা যদি এসএমএস নাও দেয় 5 বছর তাও যাবে না, কে চাটাবে, কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না, সরকার দিচ্ছে না, কে চাটাবে, যাবে না আচ্ছা, এরা। আমি একটা কথা বলতে পারি? হুম বলো, আচ্ছা ওপেন আলোচনা দাদা, সবাই। বলছি কি, মানে হুম আপনি যে প্রসেসটা বললেন, হুম যে ইতিপূর্বে যে আন্দোলনগুলো মানে বিভিন্ন গ্রুপ করেছে, হুম, হুম সেগুলো সরকারের সাথে কোনো রূপ মানে তাদের আন্দোলনের পদ্ধতিটা একটু অন্যরকম ছিল। হুম তাহলে আপনি যেটা চাইছেন মানে হুম। এর মোটামুটি মানে কি ফিজিক্যালি ডেপুটেশনটা জমা দিতে হবে, নাকি দেখা যাচ্ছে আহ প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা সিগনেচারের মাধ্যমে ডেপুটেশন দেখো, জমা দেওয়া যায়? আমি যেটাই বিশ্বাসী সেটা হচ্ছে যে সবাইকে আমি যদি বলি যে কলকাতায় আসতে হবে, সেটা আসা সম্ভব নয়। একদম। ঠিক। হুম। এবং এইখানে এক যদি কুচবিহার থেকে কলকাতায় আসা যে 1000 টাকা খরচা আছে মিনিমাম। অবশ্যই। হ্যাঁ। তো আমি হুম। একটা ছেলেকে যখন এই জিনিসটা করতে বলছি, আমি জানি না এর মানে আউটকামটা কি হবে, হুম। কিন্তু যেহেতু ডিজিটালি আমরা কানেক্ট হতে পারছি, তো হুম। সেই হুম। জায়গায় দাঁড়িয়ে যারা কাছের, যাদের পক্ষে আসা সম্ভব হলো ফিজিক্যালি, হুম। তারা আসলো। যারা দূরবর্তী জেলার রয়েছে, তাদের কারো যদি মানে ইয়ে হয় 1-2 জনের, তারা আসলো। আমি হুম। কাউকে বাধ্য করব না যে তোমাকে আন্দোলনে আসতেই হবে, তোমাকে ডেপুটেশনে, এই জায়গাটায় আমি যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে যেই জিনিসটা সারভাইভ করবে না সেই জায়গায় আমি মাথা খুঁটবো না, যেইটা করলে আউটকাম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেই জায়গাটায় আমি মাথা খুঁটবো। তো এইখানে তাহলে হুম তাহলে এই প্রচেষ্টাটা নিতেই পারেন, কারণ হুম দেখা যাচ্ছে আমাদের আজকে যে আলোচনা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেকে রয়েছে। হুম। হুম কেউ নদিয়া, উত্তর চব্বিশ হুম পরগনা, মালদা। হুম। হুম ডেপুটেশন মানে ডেপুটেশন যেন যদি আমরা 100 জনের মতো দিতে যাই, দেখা হুম যাচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ সিগনেচার করা হলো। হুম। হুম হুম দেখা যাচ্ছে এমন একটা পেপারস থাকলো, এক হুম একটা ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে 3-4 জন দায়িত্ব নিল। হুম হুম। তারা দায়িত্বটা নিয়ে সিগনেচারটা কালেক্ট করলো এক হুম সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে। হুম কোচবিহারের 2-3 জন দায়িত্ব নিল। হুম। হুম মানে তাহলে দায়িত্বটা প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ সবাইকে নিতে হবে। হুম। আর একদমই এই তাই। সিগনেচার গুলো কালেক্ট করে তারপরে মেন এসে একজন কলকাতায় দেখা যাচ্ছে জমা করে গেল। এবার দেখা যাচ্ছে কলকাতার পার্শ্ববর্তী যারা, হুম, তারা যখন ডেপুটেশন দিতে যাবে তখন যাবে। এবার সেটা কি সরকার সেটা কি গ্রহণ করবে? মানে নিশ্চয়ই। দেখা যাচ্ছে কেন গ্রহণ আমরা করবে না? বিভিন্ন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হুম আমরা দেখা যাচ্ছে মোটামুটি 10 থেকে 20 হাজার সিগনেচার করলাম, একটা হুম পেপারস রেডি করলাম। হুম এবং পেপারস রেডি করে আমাদের যে মেন দাবিগুলো হুম সেটা হচ্ছে ফ্রন্ট পেজে লিখলাম। হুম আর তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট তাদের হুম সিগনেচার থাকলো। হুম এবার আমরা কলকাতায় দেখা হুম যাচ্ছে যাদের আসা সম্ভব হুম তারা মিলে আমরা যদি মানে সরকারের কাছে ডেপুটেশনটা জমা দিই, মানে হুম দিতে যাই, তাহলে কি হুম। সেটা ওরা অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, অবশ্যই, কেন করবে না? সেটা তো আমাদের হ্যাঁ। মানে কি বলবো, ব্যবস্থা করতেই হবে, এবং এটা নিয়ে হ্যাঁ, আমি তাহলে কিভাবে ব্যবস্থা তাহলে করব সেটা একটু পরে বলছি। তো হ্যাঁ, বলুন। এইটা তো ব্যবস্থা করতেই হবে আমাদের, কেন নেবে না? হ্যাঁ। তার পদ্ধতি এবার আছে। সেই পদ্ধতিটার জন্য কিন্তু তাহলে হ্যাঁ আগে এই হুম পদ্ধতিটাকে ঠিক করতে হবে, মানে হুম দায়িত্ব নিতে হবে, যেমন আপনি আছেন, আরো হুম। কিছু দেখো, মানুষকে এইখানে নিয়ে এই এখানে প্রসেসটা কাউকে কিন্তু কিন্তু আমি করতে হবে। ব্যক্তিগতভাবে চিনি না, এইটাকে তোমাকে বুঝতে হবে। সবাই কোথা থেকে কে এসছে আমার কিন্তু একদম কারো একদম। সঙ্গে পরিচয় নেই। এইটা কিন্তু হুম। নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে বা নিজের থেকে আগ্রহ প্রকাশ করে এগিয়ে আসতে হবে, না হলে কিন্তু অবশ্যই অবশ্যই। মানে আমার পক্ষে সম্ভব নয়। তো না, আপনার যে প্রসেসটা আপনি যে আলোচনাটা করলেন, যে হুম এতদিন পর্যন্ত যেসব আন্দোলনের মাধ্যমে, কারণ সরকার বর্তমান সরকার যা, হুম একে আন্দোলন করে কিছু পাওয়া যাবে না, হুম আলটিমেট কিছু পাওয়া যাবে না, বিশেষ করে আমাদের এসএলএসটি তো হুম কোনো কিছু হবেই না। হুম। হুম এবার আপনি যে প্রসেসটা বলছেন, যদি হুম এইভাবে হয় তাহলে কিন্তু একটা চেষ্টা করা যেতে পারে, হুম কারণ আন্দোলন তো কম করা হলো না। হুম। হুম আর অবশ্যই আসে না সবাই, এটা ঠিক হুম কথা, সেরকম আন্দোলন তো হয়নি। হুম। হুম এবার আপনি যে প্রসেসটা বললেন সেটা কিন্তু
একবার ট্রাই করা যেতে পারে, কিন্তু যেটা বললেন যে লেট করা যাবে না। কারণ আমি লেট কেন করার কথা বলছি না, এখন থেকেই যদি আমরা খুব হুম, উঠে পড়ে না লাগি, এই বিধানসভাটাও যদি পার হয়ে যায় হ্যাঁ তাহলে হ্যাঁ কিন্তু খুব সমস্যা আছে। ঠিক আছে, হুম, তাহলে খুব বেশি হলে লোকালাইজ কিছু নেতাকে ধরে প্যারা টিচার পাওয়া যেতে পারে, স্থায়ী চাকরি কিন্তু তুমি আর পাবে না ভাই। সে পরে তো আরো আচ্ছা স্যার, হ্যাঁ। আপনার মতে এর আগে ডেপুটেশনের ব্যাপারটা কি একবারও হয় নাই, মানে কেন হয়েছে? হয়নি? অবশ্যই এর আগে বিকাশ ভবনে যায়নি কিছু, তিনজন এসেছিল না চারজন এসেছিল, যে, ইয়ে দিতে যায়নি, কজন এসেছিল? চারজন। মানে তুমি ভাবো, তাহলে না চারটে না পাঁচটা এইরকম 3-4 জন থাকলে, হ্যাঁ এরকম অনিচ্ছা বা অনীহা থাকলে হুম। তাহলে তো হবে না। তো ওই জন্যই তো এক- তোমরা এই যে যে ভাই আন্দোলনের কথা বলছে আবেগপ্রবণ, আমি বুঝতে পারছি। অনেক সময় এটা মনে হয়, কিন্তু বাস্তবটা মানে আমার উম, সামনে খুব খুব ভালো করে মানে দেখা যে কি হয় না হয়, প্রত্যেকটা ঘাত প্রতিঘাত আমার জানা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকু অন্তত ভরসা করতে পারো যে তোমাদের আমি কোনো মিসগাইড করবো না, এমন কোনো কিছু করবো না যে তোমাদের বিপদে ফেলে দেবো। এই জায়গাটা আমি কখনোই তৈরি করব স্যার না। স্যার আমি একটা বলি। হ্যাঁ কৌশিক বলো। স্যার বলছি যে ওই যা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, নারায়ণ ভান্ডার দিচ্ছে, তুমি এইটাতে তুমি মানুষ মজে তুমি এই আছে। প্রসঙ্গ তুলোই না, ঠিক আছে? সমালোচনা করার এই জায়গায় নেই। হ্যাঁ আমাদের হ্যাঁ ওগুলো এসএসসি কিভাবে হবে সেইটা হচ্ছে কথা। ঠিক আছে, কে কি দিল না দিল, সরকার কি সরকার সেটা পলিসি ডিসিশনের পার্ট। তো তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় দাঁড়ালো যে আমাদের আগে যেটা দরকার সেটা অন্তত আমরা অন্তত একটা ডেপুটেশন দিতে গেলে 10,000 ছেলে মেয়েকে পাবো কিনা। স্যার আমি একটু কথা বলছি। হ্যাঁ বলো। পশ্চিম পশ্চিম মেদিনীপুর থেকে রাকেশ বলছি। হ্যাঁ রাকেশ বলো। আমি অনেকটাই আগের একটা মিটিং শুনেছিলাম, আজকেও হুম। মোটামুটি একটা দেরি করে জন্য তার জন্য দুঃখিত আমি। না না ঠিক আছে, অসুবিধা সব নেই। আলোচনা আপনিও বললেন, হুম বাকিটা সবাই বললো শুনলাম। হুম কিন্তু আমার যেটা ব্যক্তিগত মত, আমি দীর্ঘদিন পড়াশোনার লাইনে আছি, আমি এখনো পড়াশোনার লাইনে যুক্ত আছি। আমি হুম একটা সংস্থায় কাজ করি, সরকারি সংস্থায় কাজ করি, বাট পার্ট টাইম কাজ করি, অস্থায়ী। আমি যেটা বুঝলাম যে আন্দোলন, যেটা আপনি বললেন যে ওই যে ভাই দুজন বললো যে আন্দোলন হবে, কিন্তু আন্দোলনের সঙ্গে সরকারের সঙ্গে বসেও কিছু মেটাতে হবে। যেটা আজকে প্রাইমারি চাকরি, বাট দেখুন গভর্নমেন্ট আজকে এসএসসিটা করছে না, কিন্তু একটা, স্যার আপনি নিজেও জানেন বা সবাই জানে, হুম ওটা কিন্তু একটা জিনিস নিয়োগ করছে কম বেশি করে, সেটা প্রাইমারি। এবারে বলবো প্রাইমারিটা কেন করতে হচ্ছে, প্রাইমারি যে ছেলেরা, সরকারের কিন্তু ফায়দা আছে, কেন প্রাইমারি থেকে সরকার অনেক পয়সা কামাচ্ছে, তার হুম পার্টির থেকে শুরু ক্যাডার নিয়োগ করছে, এবং প্রাইমারিটা কিন্তু প্রতি বছর পরীক্ষাও নিচ্ছে কম বেশি করে। হুম আজকে এসএলএসটি 2014 সালে যা বিজ্ঞপ্তি হয়ে 16 সালে নিয়োগ এখনো চলছে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু প্রাইমারি তার মধ্যে 2-3-4টা নিয়োগ হয়ে গেছে অলরেডি। তাহলে সেই ক্ষেত্রে এসএসসির যারা আমরা বিএড চাকরি প্রার্থী, তাদের প্রথম ফল্ট হচ্ছে আমাদের আন্দোলন বলুন, এই কলকাতামুখী যে সমস্ত আন্দোলনগুলো আগে হয়েছে, যে নতুন এসএসটি বা এখনো কোর্টে যেটা কেস দেখলাম, ঠিক আছে, তার মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই দায়ী। ফার্স্ট হচ্ছে আন্দোলনটা বিক্ষিপ্ত হচ্ছে, আর 2 নম্বর আন্দোলন করে যে কমিটি করে সরকারের এই শিক্ষা সচিব বা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে, সেটা কতটা ফলপ্রসূ হচ্ছে বসে আলোচনা, সেটা হচ্ছে না। সেই জায়গাটা আমরা কিন্তু করতে পারছি, যেটা আপনি আজকে উদ্যোগ নিচ্ছে, ভালো জিনিস, আমারও খুব ভালো লাগলো। যে শুধু আন্দোলন করলে হবে না, আন্দোলন কোর্ট এবং সরকার সঙ্গে বসে মেটাতে হবে। কেন সরকার, আমার যেটা মনে হয় সরকার কিন্তু থাকবে, সরকার থাকবে, সে বিরোধী দল, যেটা আপনি বললেন যে আজকে বিধানসভা অধিবেশনে বিরোধীরা বলছে, বিরোধীদের কোনো স্বার্থ নেই। বিরোধীরা তাদের ভোট ব্যাংকে, তাদের তো ওই এসএলএসটি চাকরি প্রার্থী ধরুন 2 লাখ 3 লাখ 4 লাখ, সেটা নিয়ে তারা কোনো মনেই করেনি, আর সরকারও মনে করেনি। কেন এরকম শিক্ষিত বেকার ছেলে হাজার হাজার পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আছে। সেই জায়গাতে সরকারের সঙ্গে বললেন আন্দোলন চলবে, তার সঙ্গে কমিটি করে সরকারের সঙ্গে বসে মেটাতে হবে। যে একদম। যেটা আপনি বললেন যে আজকে স্কুলের বাচ্চাদের আজকে পড়াশোনার অবস্থা খারাপ, গ্রামীণ শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ছে, যে শিক্ষিত বেকাররা আজকে যদি ঘুরে বেড়ায় তারা চর্যবৃত্তি করবে, এই যেটা আপনি বললেন যে চাকরি করে সেও কিন্তু সুখে থাকবে না আগামী দিনে। এটা দারুণ আপনি পয়েন্ট, আমাকে খুব ভালো লেগেছে। যে শুধু কিন্তু যে চাকরি করে, যে ব্যবসা করে, সে সুখে থাকতে পারবে না। যারা শিক্ষিত বেকার তারাই কিন্তু আগামী দিনে চর্যবৃত্তি বা বিভিন্ন রকম মদ মাতাল বিভিন্ন নেশাপ্রাণী করে, তারাই কিন্তু আবার ই করবে, সমাজটাকে কলুষিত করবে। সেই জায়গাটা গভর্নমেন্টকে আমরা কিন্তু বোঝাতে পারিনি এখন। সেই জন্যে আন্দোলনে, যেটা আপনি বললেন যে এক ভাই বললো যে 200-500 না 2000 লোক গেলেও আন্দোলন কিছু হবে না। সরকার আন্দোলনটা কোনো মনেই করেনি। আজকে ডাক্তারের আন্দোলনকে বসিয়ে দিল তারা,
ডাক্তার আন্দোলনকে বসিয়ে দিয়ে একটা পরিস্থিতি স্বাভাবিক করলে এত বড় একটা মার্ডার কেস হলো, সেখানে এসসি চাকরি প্রার্থী আন্দোলনটা কোনো সরকার আজ অব্দি কোনো মনেই করেনি। সেই যেটা আপনি বললেন যে আন্দোলন চলবে, কোর্টও চলবে, তার সঙ্গে সরকারের সঙ্গে বসে ফয়সলা করতে হবে, যাতে 26-এর আগে নতুন করে বিজ্ঞপ্তি হয়ে আমাদের ফয়সলাটা হয়। যেটা আপনি একটা পয়েন্ট ভালো করেছেন যে শুধু বিজ্ঞপ্তি দিয়ে দিল, আমরা পড়তে লেগে গেলাম, সেটাও শেষ কথা নয়। কারণ 10 লাখ 20 লাখ টাকাতে চাকরি দুর্নীতি হয়েছে, আগামী দিনেও হবে। পার্থ চুরি করছে বলে যে আর বাকি যে সাধু না, সবাই চুরি করবে, একই দলের লোক। কিন্তু এই বিজ্ঞপ্তির সাথে সাথে পরীক্ষার যে পদ্ধতি, যেটা আপনি বারবার বলছেন যে স্বচ্ছতার সহিত পরীক্ষা দিয়ে আমি আমার চাকরিটা যে বাগিয়ে নিলাম, সেটাই হচ্ছে মূল কথা। একদম সেই জন্য আমি আমার পক্ষ সাপোর্টেড আছি। ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি সবাই আমরা বক্তব্য রাখলাম, নিজেদের মতামত বিনিময় করলাম। কারো যদি আর কিছু বলার থাকে বলো, নাহলে মোটামুটি আজকে এইটুকু কনক্লুড থাক। আমাদের এখন যেটা দরকার যে আমরা যেন ডেপুটেশন একটা দিতে গেলে কিছু অন্তত 1000-200 সইটা, আমি বলছি না ফিজিক্যালি আসতে হবে, সইটা করতে পারি। এবং তোমরা লোকালাইজ হইতে তোমরা নিজেদের মধ্যে সংগঠিত হও, কথাবার্তা বলো। মানে তোমরা সেই জায়গায় আমি বললাম যে শুধুমাত্র যে এই মুভমেন্টের কথা বলবে এমন না, যে আমরা ফার্দার কি করতে পারি, আমাদের অপশন কি কি আছে, এইসব নিয়ে একটা যে মানে আলোচনাটা কংক্রিট হবে, সবসময় নেগেটিভ সেন্সে কিন্তু বলবে না। হ্যাঁ, কিছু বলতে পারছো, চাইছো কেউ? দাদা, আমি একটা কথা বলছিলাম হ্যাঁ, তুষারকান্তি বলো। যে আমরা কি রাজ্যপালের সাথে মানে দেখা করে কোনো কিছু ব্যবস্থা নিতে পারি না সাংবিধানিক না ভাবে? না 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 না, রাজ্যপাল অব্দি যেও না, ঠিক আছে? না, আমি এটা জিজ্ঞেস করছি, আমার জানা নেই। কারণ মানে উনি রাজ্যপাল এই বিষয়টাই তোমাকে খুব বেশি কিছু হেল্প করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, স্যার, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি যেটা বলতে চাচ্ছি, এর আগে আমরা মুভমেন্টের আউটকাম গুলো দেখেছি, হুম তাতে ওইসব করে লাভ হবে না। আমি ওই সরকারের সঙ্গে বসে একটা অ্যাপ্রোচ করাটা বেটার মনে করি। তার কারণ হচ্ছে একজন জার্নালিস্ট আছে, ওনার মাধ্যমে বসাও যায়। হ্যাঁ, হুম ওইভাবে একটা যদি দর কষাকষি করা যায় শান্তভাবে, হুম সেটা আমার মনে হয় খুব বেটার হবে। তাছাড়া মুভমেন্ট করতে গেলে এর মধ্যে বিভিন্ন রকম পলিটিক্স আছে, আর এর মধ্যে বিভিন্ন রকম স্বার্থ ঢুকে যায়, তাতে হুম। খুব একটা কাজের কাজ কিছু হবে না। তো যাই হোক, ওইটুকু। উম, মানে আমাদের যেটা আবারও শেষে কনক্লুড করি, যারা কেস করছে তাদেরও পক্ষে, যারা আন্দোলন করছে তাদেরও পক্ষে, আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশনে যে এই জিনিসটা অন্তত একটা সুরাহা করা হোক, ঠিক আছে? এবং হ্যাঁ সেটা স্যার, বসা পজিটিভ যায়, ওয়েতে। বসা হ্যাঁ, যায়, একসঙ্গে বসা যায়। ঠিক আছে। তো নেক্সট আমরা আবার কিছুদিন পরে এই নিয়ে কথা বলবো। তার মধ্যে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো, এই কনফিডেন্সটা যদি আসে যে হ্যাঁ আমরা এত সংখ্যক ছেলে মেয়ে অন্তত মানে একটা অন্তত সইটা অন্তত তোমরা জোগাড় করতে, এই রকমও যদি একটা স্ট্রেংথ হয়, সেই জায়গায় গিয়ে আমরা নেক্সট যেটা স্টেপ সেইটা নিয়ে কিন্তু কাজ করব বা এগোবো, ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করছি।